আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের অ্যাসপিওনাজ দ্বিতীয় খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ সেপ্টেম্বর 1976 সাল। পার্ট 1। মেয়েটা সত্যিই সুন্দরী, তাই না? বলল রাবেয়া হাসনা কাউসারের বেকায়দায় রাখা হাতটা সোজা করতে করতে। চাইল রানার মুখের দিকে। বিছানার পাশে এসে দাঁড়িয়েছে রানা, মাথা ঝাঁকালো। শুধু সুন্দরী বললে অবিচার করা হয় মেয়েটির প্রতি। সৌন্দর্যের পাশাপাশি চেহারায় রয়েছে একটা বিশেষ ব্যক্তিত্বের ছাপ। ঘুমন্ত অবস্থাতেও পরিষ্কার বোঝা যাচ্ছে মেয়েটি বাঁদি নয়, বেগম। ক্ষুরদার বুদ্ধির জোরে এরা বশ করে রাখে আশেপাশে সবাইকে। ওর অঙ্গুলি সংকেতে উঠতে হবে সবাইকে, বসতে হবে ইঙ্গিত পাওয়া মাত্রই। সাদে আর পাগল হয়নি বাজপেয়ী। অস্বস্তি বোধ করল রানা। এর সাথে স্বামীর অভিনয় করতে হবে ভাবতেই কেমন যেন বিরক্ত হয়ে উঠছে ওর মনটা। বুঝতে পারল মেয়েটির জ্ঞান ফিরে আসবার ব্যাপারে মোটেই উদ্গ্রীব নয় সে, বরং উল্টোটাই সত্য। যত বেশিক্ষণ ঘুমিয়ে থাকে ততই ভালো। জেগে উঠে যখন প্রশ্ন করবে তুমি কে, তখন কিভাবে কি বলবে ভাবতে গিয়ে কেমন যেন নার্ভাস বোধ করছে সে ভিতর ভিতর। কেমন আছে জিজ্ঞেস করল রানা। জানলা দিয়ে চাইল বাইরের দিকে। ঘুম ভাঙবে কখন? কখন ভাঙবে ঠিক বলা যায় না। পালস বিট স্বাভাবিক হয়ে আসছে। মনে হয় সন্ধে নাগাদ উঠে পড়বে। রানাকে মুখ ভঙ্গি করতে দেখে হাসল রাবেয়া। কেন, ভয় লাগছে বুঝি? ভয় ঠিক নয়, ভ্রু কুচকে বলল রানা। অনিশ্চয়তা, অস্বস্তি। পরিচয় নেই, অথচ মেয়েটির সবচেয়ে আপনজনের ভূমিকায় অভিনয় করতে হবে আমার। কি বলতে যে কি বলবে, অভিজ্ঞতা তো নেই। স্বামী স্ত্রীর মধ্যে কি ধরনের কথাবার্তা হয় জানি না। ধরা পড়ে যাব না তো? উচ্চ কণ্ঠে হেসে উঠল রাবেয়া। তারপর হাসি সামলে নিয়ে বলল, আমি ট্রেনিং দিতে পারি আপনাকে, আমার অভিজ্ঞতা আছে। তাই নাকি? অবাক হলো রানা। আপনি বিবাহিতা? বিধবা। 1 বছরের এক্সপিরিয়েন্স আছে। 1 বছর কম কথা নয়। কিন্তু আমার যে 3 বছরের অভিজ্ঞতা দরকার। খারাপ ব্যবহারগুলোকে 3 দিয়ে গুণ করে নেবেন, তাহলেই হবে। আর ভালোগুলোকে 3 দিয়ে ভাগ। দক্ষিণের জানালা খুলে দিল রাবেয়া। তারপর রানার পিছু পিছু চলে এলো ব্যালকনিতে। পাহাড়ের গায়ে পড়ন্ত বিকেলের কমলা রোদ। দূরে ঝিলমিল করছে সাগরের একাংশ। ঠোঁটে আঙ্গুল রেখে কে যেন বলেছে চুপ। তাই নিঝুম হয়ে রয়েছে পাহাড়ি বিকেলটা। দুটো ফোল্ডিং চেয়ার আর একটা ছোট্ট টেবিল সাজিয়ে দিয়ে চা নাস্তার ব্যবস্থা করতে গিয়েছে অহিদরণ। একটা চেয়ারে বসল রানা। রেলিংয়ে হেলান দিয়ে রানার দিকে মুখ করে দাঁড়ালো রাবেয়া মজুমদার। পুরুষরা বিয়ের পরে খুব খারাপ ব্যবহার করে বুঝি সবাই? মাথাটা এক পাশে কাত করে সায় দিল রাবেয়া। সবাই, ব্যতিক্রম নেই। কেউ মারে হাতে, কেউ মুখে মারে, আর কেউ মারে ব্যবহারে। কেউ কারো চেয়ে কম নয়। মুচকে হাসল। দুর্ব্যবহার করবে নাই বা কেন? ক্ষমতা রয়েছে ওদের। সমাজ শাসন করছে সবাই। হাত পা মুখ বেঁধে নিয়েছে ওরা মেয়েদের। কেউ যদি কুপথে যায় সেটাও নাকি মেয়েদেরই দোষ। তারা ধরে রাখতে পারেনি স্বামীকে। ওরে বাপ! আতকে উঠার ভঙ্গি করল রানা। বারুদ বই বেড়াচ্ছে দেখছি। থিসিস লিখে ফেলুন না একটা। সাবধান করে দিন সব মেয়েকে, বারণ করে দিন বিয়ে করতে, তাহলেই চুকে যাবে সমস্যা। কেউ শুনবে না আমার কথা, হাসল রাবেয়া। আমি নিজেই শুনবো না, মুখে যাই বলি না কেন। আসলে তো পুরুষ ছাড়া, সংসার ছাড়া, সন্তান ছাড়া একেবারে অসম্পূর্ণ মেয়ে মানুষের জীবন। অর্থাৎ চান্স পেলেই আবার ভুল করবেন আপনি। গুড,
এবার বলুন দেখি, কি ধরনের অত্যাচার করলে এই মেয়েটাকে দিয়ে বিশ্বাস করাতে পারবো যে সত্যিই আমি তার স্বামী? সেটা বলতে হলে মেয়েটার ব্যাকগ্রাউন্ড জানতে হবে কিছুটা। কেউ, কোথাকার মেয়ে, কি ধরনের শিক্ষা দীক্ষা, চাল চলন, এসব জানলেই আমি বলে দিতে পারবো কেমন ব্যবহার আশা করবে ও আপনার কাছে। হাসল রানা। আসল কথা, সবটা গল্প শুনতে চান? ঠিক আছে, সন্ধ্যের পর শোনাবো। এখন হাবিলদারের সাথে খানিক কথা বলে আসি। পুরোটা এলাকা আর একবার দেখে নিতে চাই আমি সন্ধ্যের আগে। রানার গমন পথের দিকে চেয়ে রইল রাবেয়া মজুমদার। লোকটাকে ওর ভালো লাগছে বুঝতে পেরে চট করে দৃষ্টিটা সরিয়ে নিল অন্যদিকে। আবার চাইল, তারপর হাসনা কাউসারকে একবারে দেখে নিয়ে চলে গেল নিজের ঘরে। গেটের কাছাকাছি সেই ছোট্ট ঘরের সামনে একটা টুলে বসে আছে হাবিলদার শামসুদ্দিন। পাশেই টুলের সাথে শিকল দিয়ে বাঁধা ভয়াল দর্শন কুকুরটা। রানাকে এগিয়ে আসতে দেখি ঝাঁপ দেওয়ার ভঙ্গিতে আড়ষ্ট হয়ে গেল কুকুরটা। এগিয়ে গিয়ে ওর মাথায় একটা থাবড়া দিয়ে কান চুলকে দিল রানা। পাশ ফিরেছিল বলে রানাকে এগিয়ে আসতে দেখেনি হাবিলদার। হঠাৎ আতকে উঠা তড়াক করে সোজা হয়ে দাঁড়ালো। ছানা বড়া হয়ে গেছে দুই চোখ। কি রে বেটা, এত রাগ কিসের? বলেই আর এক থাবড়া লাগালো রানা কুকুরটার মাথায়। আর চোখে রানাকে লক্ষ্য করলো বিশাল অ্যালসেশিয়ান। গর করে চিন্তা করলো কয়েক সেকেন্ড, তারপর ভেজা জিভ বের করে চেটে দিল রানার হাত। এতক্ষণে হাঁপ ছাড়ল হাবিলদার শামসুদ্দিন। ভয় পাইয়ে দিয়েছিলেন স্যার? আমি তো মনে করেছিলাম গেল আপনার হাতটা। সাংঘাতিক পাজি কুত্তা স্যার এটা। তাই নাকি? বেশ ভালো মানুষই তো মনে হচ্ছে এখন। আর একবার কুকুরটার কান চুলকি দিয়ে বসে পড়ল রানা একটা টুল টেনে নিয়ে। বসুন। মনে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান সবাই এই মেয়েটার ব্যাপারে ইন্টারেস্টেড। খুবই সাবধান থাকতে হচ্ছে আপনাকে। আসুক স্যার, যত খুশি আসুক, মানা করব না। গোর দেওয়ার ভার আমার উপর যদি না পড়ে 500 বা 1000 এলেও ক্ষতি নেই, আমি রেডি। এই কথায় রানা কতটুকু আশ্বস্ত হলো বোঝার চেষ্টা করলো হাবিলদার রানার মুখের উপর তীক্ষ্ণ নজর রেখে। বোঝা গেল না কিছুই। খানিক চুপ করে থেকে বলল, খানিক আগে এক ছোকরা খোঁজ করছিল এটা মনসুর লজ কিনা। মনসুর লজ? পাশেরটা, পরের টিলায়? তার মানে মনসুর লজের আগের টিলায় খানবিলা, অর্থাৎ এটাই খানবিলা, তাতে আর কোনো সন্দেহ রইল না ছোকরার। ভ্রু জোড়া কুচকুটল হাবিলদারের। ধীরে ধীরে বার কয়েক মাথা জাগালো। এইভাবে ঘুরিয়ে ভাবিনি কথাটা। লোকটা দেখতে কি রকম? চোঙ্গা পাতলুন পরা হালকা পাতলা এক অল্প বয়সী ছোকরা। নোংরা। ধমক মারতে কেটে পড়ল। নাকের পাশটা চুলকালো রানা। ধরুন যদি গ্রেনেড মেরে গেটটা দোষী দেওয়া হয়, হুড়মুড় করে দলবল নিয়ে ঢুকে পড়তে পারবে যে কেউ? পারবে না? পারবে স্যার, কিন্তু ঢুকে কোনো লাভ হবে না কারো। ভিলার দুপাশে দুটো ঘরের জানালায় মেশিন গান নিয়ে বসে আছে আমার দুজন লোক। আঙ্গুল তুলে পাকা ঘরের একটা ফোকর দেখালো হাবিলদার। হাত খানেক লম্বা একটা নল বেরিয়ে আছে বাইরে। ওই যে আর একটা মেশিন গান। পেছন দিক থেকে দেখেছেন তো কিরকম খাড়া। কোনো রকমের আক্রমণ আসা সম্ভব নয়। আক্রমণ যদি আসে, আসবে সামনে দিয়ে। কোথা দিয়ে কি হচ্ছে টের পাওয়ার আগে সাফ হয়ে যাবে 500 লোক। অপ্রয়োজনীয় দু একটা টুকরো আলাপের পর উঠে পড়ল রানা। গোটা এলাকাটা ঘুরে দেখে হাবিলদারের প্রতিরক্ষা ব্যবস্থায় কোনো খুঁত বের করতে পারল না সে। ঠিক যেখানটায় যা দরকার তাই করেছে সে। এর চেয়ে মজবুত ডিফেন্স আর কিছু হতেই পারে না। ফিরে এলো ভিলায়। সন্ধ্যেটা উপভোগ করবার জন্য ব্যালকনির ইজি চেয়ারে গা এলিয়ে দিল। হাসনা কাউসারের ঘুম না ভাঙা পর্যন্ত আর করবারই বাকি আছে। একটা দুটো করে জ্বলে উঠছে তার আর পিদিম।
দূর থেকে আবছা কানে আসছে সাগরের হুল্লোড়। এক দোয়াত কালি ঢেলে দিয়েছে যেন কেউ ভরা বালতির মধ্যে। কালো হয়ে গেছে সাগরের পানি। মন্ত্রমুগ্ধের মতো চুপচাপ পাথর হয়ে দাঁড়িয়ে আছে পিছনের উঁচু পাহাড়। আহত সাপের মতো বুকে হেঁটে আসছে রাত। দ্রুত মুছে যাচ্ছে আকাশ থেকে গুদুলির রং। কেন যেন দিনে অবসান ব্যাপারটা সবসময় আশ্চর্য এক গভীর বিষণ্ণতায় চেয়ে দেয় রানার মনটাকে। কিছুতেই এটাকে সাধারণ একটা নিত্য নৈমিত্তিক ঘটনা বলে গ্রহণ করতে পারে না সে। এর মধ্যে অতল রহস্যময় আরও কোনো ব্যঞ্জনা যেন রয়েছে। বিশ্বব্রহ্মাণ্ডের বিশাল কর্মকাণ্ড আর সূক্ষ্ম লীলা খেলার কি এক গোপন সূত্র যেন ওর মনের গভীরে ধরা পড়তে গিয়েও পড়ে না। নিজেকে ধূলিকণার মতো নগণ্য মনে হয়। জন্ম, জীবনযাপন, মৃত্যু এসব ব্যাপারকে এইসব মুহূর্তে একেবারে অর্থহীন বলে উড়িয়ে দিতে পারে না সে। কেমন যেন দাদা লাগে। মনে হয় নিশ্চয়ই কিছু একটা উদ্দেশ্য রয়েছে সবকিছুর পেছনে, কিছু একটা। রাবেয়া মজুমদার এসে বসল। কমলা রঙের শাড়িতে চমৎকার মানিয়েছে ওকে। এক কথায় দু কথায় জমে উঠল গল্প। আধ ঘন্টার মধ্যে রাবেয়ার জীবনের অর্ধেকটা জানা হয়ে গেল রানার। হাসনার প্রসঙ্গে ফিরে এলো রাবেয়া। মেয়েটা সম্পর্কে বলবেন বলছিলেন, তার কি হলো? কে মেয়েটা? কেন মিছে স্বামী সাজতে হচ্ছে আপনাকে? পাকিস্তানি বা ভারতীয় বা ওর ব্যাপারে এতটা ক্ষেপে উঠেছে কেন? একেবারে আটি ভেঙে শ্বাস না খেলে চলছে না আপনার, তাই না? শুনুন তাহলে। রাবেয়া মজুমদার যতটা জানলে ক্ষতি নেই, সংক্ষেপে সেটুকু জানালো রানা। মেয়েটা তাহলে স্পাই একজন? বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে এইরকম স্পাই চলে? বন্ধুর হাড়ের খবর কিংবা আপনার সম্পর্কে তার কি ধারণা জানবার সুযোগ পেলে আপনি ছাড়বেন? প্রথমে হা করে গিলে নেবেন, তারপর আসবে বড় বড় সুনীতির ভোলচাল। এটাও তেমনি। এসপিওনাজে শত্রু মিত্র নেই, সবার সম্পর্কেই খবর রাখতে হবে আপনাকে, হুঁশিয়ার থাকতে হবে। তফাৎ শত্রু দেশের স্পাই ধরা পড়লে বিচার টিচার করে, জেলে পুরে দিয়ে এক কেলেঙ্কারি কাণ্ডও বাদিয়ে দেওয়া হয়। আর মিত্র দেশের স্পাই ধরা পড়লে অভিমানী সুরে কৈফিয়ত চাওয়া হয় সে দেশের কাছে। খুব একটা লজ্জা শরম কোনো দেশই পায় না, তবে একটু কথার তলে থাকতে হয়। এই যা ভারতের স্পাইও কাজ করছে আমাদের দেশে। আমরা যে তাদের একেবারেই চিনি না তাও নয়, কিন্তু তাদের বেকায়দায় মতো পাওয়া খুবই মুশকিল। ধরতে গেলে হয়তো দেখা যাবে বাংলাদেশের নাগরিককে ধরেছি। ভারতের সাথে তাদের কোনো সম্পর্ক প্রমাণ করা যাচ্ছে না। আপনারা একটা মেয়েকে লাগিয়েছিলেন ভারতের বিরুদ্ধে স্পাইং করতে, এর মধ্যে পাকিস্তান আসছে কি করে? এই ব্যাপারটা একটু আলাদা। আমরা আসলে ভারতের বিরুদ্ধে কাউকে লাগাইনি। পাকিস্তানি আমলে পাকিস্তান লাগিয়েছিল ওকে শত্রু দেশ ভারতের বিরুদ্ধে। দেশ স্বাধীন হয়ে গেল, এতদিন কেউ মেয়েটার কোনো খোঁজ খবর করেনি। আমরা করিনি, আমাদের কাগজপত্র রেকর্ড সব নষ্ট হয়ে গেছিল বলে। পাকিস্তান করেনি মেয়েটি বাঙালি বলে। ওরা ধরে নিয়েছিল হাসনা কাউসার আমাদের দলে যোগ দিয়েছে। ফাপড়ে পড়ে ও নিজেও যোগাযোগ করেনি কারো সাথে, কারণ কোথাও সামান্য ভুল হলে প্রাণ নিয়ে টানাটানি পড়তো ওর। তাই পালিয়ে এসেছে সে দেশে। এখানেও আরো একটা প্যাচ রয়ে গেছে। দেশ বলতে এই মেয়েটি কোনটাকে বুঝবে, বাংলাদেশ না পাকিস্তান, সেটাও এখন কারো কাছে পরিষ্কার নয়। মেয়েটির বাবা ছিল বাঙালি, কিন্তু মা হচ্ছে পাঞ্জাবি। বাবা মারা গেছে, কিন্তু মা বেঁচে আছে লাহোরে। এই অবস্থায় পাকিস্তান সঙ্গত কারণেই ভাবতে পারে হাসনা কাউসারের সংগৃহীত তথ্য জানবার ন্যায়সঙ্গত অধিকার রয়েছে ওদের। এখন পর্যন্ত কেউ জানে না মেয়েটার অনুগত্য কোন দেশের প্রতি, বাংলাদেশ না পাকিস্তান। পাকিস্তান হলে পালিয়ে এসে ওখানেই যেত, ঢাকায় আসতো না? সেটা নিশ্চিত করে বলা যায় না। অনেক কারণেই সে ঢাকায় আসতে পারে। এমন হতে পারে
এদিকের পথঘাট ভালো মতো চেনা আছে বলে এদিকে এসেছে মেয়েটা। গন্তব্যস্থল হয়তো পাকিস্তান, কে জানে। ওরে বাবা, এই যে দেখছি গোলক দাদা, মেয়েটা এখন আমাদের দলের হলে বাঁচা যায়। যাই হোক, কি ধরনের খবরের জন্য স্পাইং করছিল? ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক অত্যন্ত প্রভাবশালী উচ্চ পদস্থ কর্মচারীর পেছনে লাগানো হয়েছিল ওকে। লোকটার চারিত্রিক দুর্বলতার কথা আজ করে নিয়ে হাসনা কাউসারকে বেরিয়ে দেওয়া হয়েছিল ওর সাথে। অনেকটা ক্যাপ্টের মতো ছিল ও সঞ্জীব কুমার বাজপেয়ীর সাথে গত কয়েকটা বছর। কয়েকটা তথ্যের জন্য নিজের সম্ভ্রম এভাবে বিলিয়ে দিতে পারলো মেয়েটা। কাকে সম্ভ্রম বলবেন? কোন কাজটা স্বীকৃতি পাবে আপনার রুচির কাছে? সব নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গি আর মূল্যবোধের উপর। দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ আবার নির্ভর করে আপনার বংশ, ফ্যামিলি, প্রতিপালন, শিক্ষা আর পারিপার্শ্বিকতার উপর। সেই সাথে যোগ হচ্ছে আপনার বিশেষ বৈশিষ্ট্য। আপনার এইটুকু বলেই পরের অংশটুকু আর মনে করতে পারল না রানা। কিছুদিন আগে সাপ্তাহিক বিচিত্রা থেকে বিদ্যুৎ মিত্রের প্রতিবিম্ব কয়েকটা লাইন মুখস্থ করেছিল সে। হোঁচট খেয়ে থামলো কয়েক সেকেন্ড, তারপর বলল, তাছাড়া যেরকম ববকাটা সুন্দরী, দেখে তো মনে হয় রামপাজি দৈহিক পবিত্রতার থোড়াই জ্ঞার করে। কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নাড়ল রাবেয়া। আমার কিন্তু তা মনে হয়নি। যাই হোক, আমি আপনার চোখ দিয়ে দেখিনি ওকে। বাচ্চাটা চুল আপনার খুব সুন্দর লাগে বুঝি? ওহিদরণ জানিয়ে গেল ৮ ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে খাবার। জানতে চাইল তখনই টেবিল সাজাবে নাকি খেতে দেরি হবে ওদের। ওর মুখে রান্নার ফিরিস্তি শুনে জিভে পানি এসে গেল রানার। বলল, পারলে এক্ষুনি টেবিল সাজো, আর ১ মিনিট দেরিও সহ্য হচ্ছে না। পাশাপাশি দুটো কটেজ ভাড়া নিল ওরা। একটা স্বামী স্ত্রী হিসেবে মোহাম্মদ আলমগীর ও কবিতা, অপরটা নিজামের জন্য। ঠিক হলো এখনই একবার খান বিলার আশপাশটা দেখে আসবে নিজাম। আলমগীরের মাথা ভয়ানক দৌড়েছে, তাই গাড়ি চালাবে কবিতা। চোখে মুখে খানিক পানি ছিটিয়ে নিয়ে মরিচের ড্রাইভিং সিটে গিয়ে বসল কবিতা। পাশের সিটে নিজামকে উঠতে দেখলো আলমগীর জানালা দিয়ে। মন খারাপ হয়ে গেল ওর। হাত নেড়ে থামবার ইঙ্গিত করে দরজা দিয়ে বেরিয়ে এলো সে। ধরুক মাতা, নিজেই যাবে, কিন্তু ওর ইঙ্গিত দেখতে পায়নি কবিতা। ভৌ করে ছেড়ে দিল গাড়ি। ভ্রু কুচকে সাগরের দিকে চাইল আলমগীর, যেন অবাক হয়েছে, এটা আবার কোত্থেকে এলো এখানে। গাড়িটা শহর ছেড়ে ফাঁকা রাস্তায় আসতেই কবিতার গায়ে হাত দিল নিজাম। কবিতার মুখে চাপা হাসি দেখে আরো একটু সাহসী উঠল ওর হাত। স্টিয়ারিং থেকে এক হাত সরিয়ে মৃদু চাপ দিল সে নিজামের হাতে। মুখে বলল, এখন নয়, কিন্তু কে শুনে কার কথা। পটপট খুলে গেল ব্লাউজের টিপ বোতাম। খান বিলার গেট থেকে পায়ে হেঁটে নেমে এলো নিজাম। এইটাই বলল সে, গেট বন। বেরিতে মিলিটারি দেখলাম, ছিপি দিয়া দেখলাম, কুত্তাবি আছে আইগা। উঠে আসুন, বলল কবিতা। ভেতরে ঢোকার আর কোনো রাস্তা আছে কিনা দেখতে হবে। খানিক দূর এগিয়ে রাস্তা থেকে কিছুটা দূরে ঘন ঝোপের আড়ালে গাড়িটা রেখে নেমে পড়ল ওরা দুজন। জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরপথে উঠতে শুরু করলো পাহাড়ের গা বেয়ে। সাজ হয়ে এসেছে, দ্রুত ঘন হয়ে আসছে অন্ধকার। জঙ্গলে গাছপাতার একটা বুলু গন্ধ। আধা আধি উঠেই হাঁপ ধরে গেল কবিতার। দাঁড়িয়ে পড়ল সে একটা গাছের গায়ে হেলান দিয়ে। খানিক জিরিয়ে নিয়ে আর পারছি না। খপ করে ওর হাত ধরল নিজাম। সেও হাঁপাচ্ছে অল্প অল্প। না, আপত্তি জানালো কবিতা, এখন না। কেলেগা? অহন্যা কেলেগা মারানি? হ্যাচকা টানে বুকুর উপর নিয়ে এলো সে কবিতাকে। আঙ্গুল তুলে দেখালো, ওই দেখ, হালায় খাড়া উঠে গেছে গা আসমানে।
এদিক দিয়ে হান্দান যাইব না বিড়িতে। কবিতা চেয়ে দেখলো সত্যি পাহাড়ের পিছন দিকটা একেবারে খাড়া হয়ে উঠে গেছে। বউ নিচে এক চিলতে পানির রেখা দেখা যাচ্ছে সাদা পিতের মতো। এই দিক থেকে কোনো সুবিধে করা যাবে না। ভেতরে ঢুকতে হলে হয় পাঁচিল ডিঙ্গাতে হবে, নয়তো ভাঙতে হবে গেট। আর কোনো উপায় নেই। জামা কাপড়ের এখানে ওখানে ক্ষিপ্র হাতে টান পড়তেই অর্ধনগ্ন হয়ে পড়ল কবিতা। এই এই কি হচ্ছে? বাধা দেওয়ার চেষ্টা করলো সে। কল্পনাও করতে পারেনি কবিতা শিক্ষিতা ভদ্রমহিলার সাথে কেউ এইরকম ব্যবহার করতে পারে। কিন্তু আচমকা ল্যাংকে হুড়মুড় করে পড়ে গেল মাটিতে। উঠে বসবার আগেই ঝাঁপিয়ে পড়ল ওর উপর নিজাম। এই, কাপড়টা নষ্ট হবে, টের পেয়ে যাবে আলম। চড়াত করে চড় পড়ল কবিতার গালে। চুপ, খবরদার, খুন করে পালামু, একের খামোশ। চাপা গর্জন করল নিজাম। ধস্তাধস্তি করল কবিতা, কিন্তু অসুরের শক্তি এসে গেছে নিজামের গায়ে। এক হাতে চুলের মুঠি ধরে রেখে অপর হাতে সম্পূর্ণ নগ্ন করে ফেলল ওকে। গলা দিয়ে বন্য জন্তুর মতো কেমন একটা ঘর ঘর আওয়াজ বেরোচ্ছে নিজামের। ঠোঁট দুটো সরে গেছে দাঁতের উপর থেকে। এই ভয়ঙ্কর লোকটাকে খেলিয়ে কিছুটা সুযোগ দিয়ে কৃতার্থ কৃতদাস করে রাখবার শখ হয়েছিল কবিতার। কল্পনাও করতে পারেনি এমন নির্মমভাবে দর্শিত হবে। রাগে দুঃখে ফোপাতে শুরু করলো সে। চড়াত করে আরেকটা চড় পড়ল গালের উপর। যতক্ষণ সম্ভব বাধা দেওয়ার চেষ্টা করল কবিতা। আশ্রে কামড়ে মুক্ত করার চেষ্টা করলো নিজেকে, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষ পর্যন্ত বাধ্য হলো সে আত্মসমর্পণ করতে। কয়েক মিনিট পর যখন সব ঝড় শান্ত হয়ে গেল, তখন কিন্তু ক্ষোভের লেশ মাত্র রইল না কবিতার মনে। দু হাতে গোলা জড়িয়ে ধরে পরিতৃপ্তির চুমু খেল সে নিজামের নোংরা চিবুকে। আবেশ জড়িত কণ্ঠে বলল, জানোয়ার। গটমট করে ঘরে ঢুকল বদরুদ্দিন। নিরুদ্বিগ্ন ভঙ্গিতে একটা চেয়ারে বসে সিকান্দার বিল্লাকে ম্যাচের কাঠি দিয়ে কান খোঁচাতে দেখে যাই করে মেজাজটা সপ্তমে উঠে গেল বদরুদ্দিনের। ইসলামাবাদ থেকে এইমাত্র কনফার্মেশন মেসেজ এসেছে। কোনো সন্দেহ নেই যে এই মেয়েটাই হাসনা কাউসার। নয়াদিল্লিতে নাকি মোয়া হুলস্থুল পড়ে গেছে একে নিয়ে, গায়েব হয়ে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং গোপনীয় কিছু কাগজপত্র ও নকশার মাইক্রোফিল্ম রয়েছে মেয়েটির কাছে। ফাঁস হয়ে গেলে ভয়ানক বিপদে পড়বে ভারত। ইসলামাবাদের আদেশ যেমন করে পারো উদ্ধার করো ওকে। বেলা বাজে 12টা, আর এই লোকটা নিশ্চিন্তে কান খোঁচাচ্ছে। কি আশ্চর্য, এখনো বসে রয়েছ? কোনো জবাব না দিয়ে ঢুলু ঢুলু চোখে ওর দিকে বিল্লাকে চেয়ে থাকতে দেখে রীতিমতো অপমানিত বোধ করলো বদরুদ্দিন। রেগে আগুন হয়ে গেছে হেড অফিস। কার উপর? কাঠিটা একবার শুকিয়ে নিয়ে ফেলে দিল বিল্লা অ্যাস্ট্রেতে। কার উপর আবার? তোমার উপর। হাতে পেয়েও হারিয়েছ তুমি ওকে। সোজা হয়ে বসলো সিকান্দার বিল্লা। তীক্ষ্ণ দৃষ্টি স্থির হলো বদরুদ্দিনের চোখে। সুখের বিষয়, কারো একতরফা রিপোর্ট পেয়েই কাউকে বিচার করে না পিসিআই। আমার বক্তব্য জানাবার সুযোগও দেওয়া হবে আমাকে। আমার কথা আমি বলবো। কি বলবে তোমার কথা? কি বলতে চাও? তোমার দোষে ছিনিয়ে নেয়নি ওরা হাসনা কাউসারকে? না, আমার হাত থেকে নেয়নি। আমার কাজ আমি সম্পূর্ণ করেছিলাম। দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলাম আপনার সোহাগের শাকিলা মির্জার হাতে। সোহাগের শাকিলা মির্জা? কি বলছো বুঝো বলছো বিল্লা? ভুল বলেছিলাম, দুঃখিত। আমি বলতে চেয়েছিলাম আপনার রক্ষিতা বেশ্যা শাকিলা মির্জা। লাল হয়ে গেল বদরুদ্দিনের ফর্সা মুখটা। টাক পর্যন্ত গোলাপি হয়ে গেছে। স্থির দৃষ্টিতে চেয়ে রইল দুজন দুজনের চোখের দিকে। চোখ না সরিয়েই একটা সিগারেট ধরালো বিল্লা। মৃদু হেসে বলল, 5 জন গার্ড, তার উপর শাকিলার মতো একজন ট্রেন্ড এজেন্ট, এটে উঠতে পারল না দুজনের বিরুদ্ধে। ধরার চিত হয়ে গেল। দোষটা আমার। যার তার উপর দোষ চাপিয়ে দিলেই হলো।
তুমি বলতে চাও তোমাকে অনুসরণ করে মিরপুরে পৌঁছায়নি ওরা? সেটা ওদের গুণ স্বীকার করি, কিন্তু আমার দোষটা দেখছেন কোথায়? জবাব দিতে পারল না বদরুদ্দিন। বিফলতার দায়িত্ব যে বিল্লা এত সহজে কাঁধ থেকে নামিয়ে দিতে পারবে কল্পনাও করতে পারেনি সে। ওকে ভাসানো গেছে বলে মনে মনে বেশ খুশি হয়েছিল সে। এখন দেখছে পুরো ব্যাপারটাকে অন্য দৃষ্টিকোণ থেকেও দেখা যায়, এবং সেই ক্ষেত্রে দোষের একটা অংশ ওর নিজের গাড়ও এসে পড়ে, কারণ মেয়েটাকে মিরপুরের সেই বাড়িতে শাকিলার চার্জে রাখার প্ল্যানটা ওর নিজের। যাই হোক, মুখে বলল, এসব আজে বাজে যুক্তি দিয়ে পার পাবে না বিল্লাহ, কাজ দেখাও। এখানে বসে বসে মাছি তাড়ালে তো চলবে না। যেখান থেকে পারো, যেমন করে পারো উদ্ধার করে আনো ওকে। ফারুক হাসানের ইনফরমেশন জানানো হয়েছে তোমাকে সকাল 10টায়। গোলাম পাশাকে দেখা গেছে বিনা লাগেজে চট্টগ্রাম থেকে ফিরতে। কি করেছো তুমি এই 2 ঘন্টা? ঠিকানা বের করেছি। ঠিকানা বের করেছো? কিসের ঠিকানা? হাসনা কাউসারের। কক্সবাজারের 3 মাইল উত্তর পূবে খান বিলায় নিয়ে যাওয়া হয়েছে ওকে। আর্মড গার্ড রয়েছে। বাড়িটা পাহাড়ের গায়ে এমনভাবে বসানো যে ডাইরেক্ট ফ্রন্টাল অ্যাটাক ছাড়া ওকে বের করে আনা অসম্ভব। হা হয়ে গেল বদরুদ্দিনের মুখটা। কি কি বলছো? এত সব খবর কোথায় পেলে তুমি? জোগাড় করে এনেছি। কিভাবে? সোহেল আহমেদের পার্সোনাল সেক্রেটারিকে কিডন্যাপ করেছিলাম রাস্তা থেকে। একটা ইঞ্জেকশন ফুস করতেই গড় গড় করে বলে দিল সব। সর্বনাশ! সোহেল আহমেদকে খেপিয়ে দিয়ে ভালো করনি বিল্লাহ। লোকটা ম্যান ইটারের চেয়েও ডেঞ্জারাস। ঠেলা সামলানো মুশকিল হবে এখন। যাই হোক, এই মুহূর্তে এছাড়া উপায়ও ছিল না কোনো। এখন কি ভাবছো? বসে কেন? গাড়ির অপেক্ষা করছি। আমার সুটকেসটা আনতে গেছে চিস্তি। ভাবছি দেখে আসি কক্সবাজারটা। অ্যাটাকের মধ্যে যাব না আমরা, অন্য কৌশল বের করতে হবে তোমার, বলল বদরুদ্দিন। মাথা ঝাঁকিয়ে সিগারেট টানায় মন দিল সিকান্দার বিল্লাহ। কয়েক সেকেন্ড ওর নিষ্ঠুর মুখের উপর নজর বুলিয়ে নিয়ে চলে গেল বদরুদ্দিন নিজের কামরার দিকে। জেগেছে! ছুটে এলো রাবেয়া ব্যালকনিতে। জেগেছে হাসনা কাউসার। তৃপ্তির সাথে পেট পুরে খেয়ে ব্যালকনির ইজি চেয়ারে শুয়ে দক্ষিণের তারা জলা আকাশে একটা উপগ্রহের মন্থর গতি দেখছিল রানা। ঠোঁটে জ্বলন্ত সিগারেট। উঠে বসল। এই সেরেছে। কি বলছে উঠে? জানতে চাইছে ও কোথায়। আমার মনে হয় আপনার। ঠিক বলেছেন, আসছি। লম্বা পা ফেলে রাবেয়ার পিছু পিছু হাসনার বেডরুমে গিয়ে ঢুকলো রানা। ঘরে পুরো শেড দেওয়া একটা টেবিল ল্যাম্প জ্বলছে। খাটের পাশে গিয়ে দাঁড়ালো সে। চোখ মেলল হাসনা কাউসার। ঘুমন্ত অবস্থাতেই অপূর্ব সুন্দর মনে হয়েছিল রানার মেয়েটিকে। আয়াত কাজল চোখ মেলতেই মহৎ কোনো পেইন্টিং এর সামনে দাঁড়ালে যে অনুভূতি হয়, তেমনই একটা শিরশিরে কাঁপন অনুভব করলো সে বুকের মধ্যে। আবছা অন্ধকার সাজানো গোছানো ঘরে হঠাৎ বাতি জ্বেলে উঠলে যেমন ঝকঝক করে উঠে ঘরটা, চোখ মেলতেই তেমনই জীবন্ত হয়ে উঠেছে হাসনা কাউসারের মুখটা। কোথায় আছি আমি? আকুল নয়নে চাইল মেয়েটি রানার মুখের দিকে। আপনি কে? আমি রানা, তোমার স্বামী মাসুদ রানা। হাসনার একটা হাত তুলে নিয়ে মৃদু চাপ দিল রানা। তোমাকে বাড়ি নিয়ে এসেছি, সব ঠিক আছে, আর কোনো চিন্তা নেই। বাড়ি? পাশ ফিরে মাথাটা উঁচু করল হাসনা কাউসার। কিছু তো মনে করতে পারছি না। আপনি মানে তুমি আমার স্বামী? হ্যাঁ। চিনতে পারছো না আমাকে? না। কয়েক সেকেন্ডের জন্য চোখ বুঝল মেয়েটা। আপন মনে বলল, এ ছাপ যদি না ওঠে, বিয়ের রাতে কি জবাব দেব বরকে? তীক্ষ্ণ হলো রানার দৃষ্টি। কি বললে? চোখ মেলল হাসনা কাউসার। কিছু বলেছি নাকি? বলছিলে এ ছাপ যদি না উঠে বিয়ের রাতে কি জবাব দেব বরকে। তাই নাকি? কেন বললাম কথাটা?
কি যেন নাম বললে তোমার? মাসুদ রানা। সত্যি? কিচ্ছু মনে নেই আমার। আমি জানতামই না যে আমার বিয়ে হয়ে গেছে। আগে কোনোদিন তোমাকে দেখেছি বলেও মনে হয় না। এতে ঘাবড়াবার কিচ্ছু নেই। ডাক্তার বলেছে 2-1 দিনের মধ্যে সব স্মৃতি ফিরে আসবে তোমার। কিচ্ছু মাথা ঘামিও না, সব ঠিক হয়ে যাবে। ভয়ানক ক্লান্তি লাগছে। দীর্ঘশ্বাস ফেলে আবার চোখ বুঝল মেয়েটা। এক সময় আমার মনে হয়েছিল হাসপাতালে আছি। তাই তো ছিলে। শরীর অনেকটা ভালো হয় বাড়ি নিয়ে এসেছি। সুন্দর ঘরটা। ঘরের চারপাশে চোখ বুলালো হাসনা। দৃষ্টি ফিরে এসে আবার স্থির হলো রানার মুখের উপর। কি নাম যেন বললে? রানা? রানা তোমার নাম? হ্যাঁ, মাসুদ রানা। মাথার কাছে এই ড্রয়ারে তোমার পাসপোর্ট রয়েছে হাসনা। পরে একসময় গেটে দেখো, স্মৃতি ফিরে আসতে পারে। না, এখন না। এখন তোমার ঘুম দরকার, ঘুমোবার চেষ্টা করো। কাল সকালে উঠে দেখবে বেশ অনেকটা ভালো লাগছে। কিচ্ছু ভেবো না, আমি সব সময় তোমার পাশে আছি। নিশ্চিন্তে বিশ্রাম করো, সব ঠিক হয়ে যাবে। কি নামে ডাকলে আমাকে? হাসনা? হাসনা আমার নাম? হ্যাঁ, এটাও মনে নেই বুঝি হাসনা কাউসার? জানতাম না। আবার একবার রানার মুখটা পরীক্ষা করলো হাসনা। সত্যি তুমি আমার স্বামী? কোনো সন্দেহ নেই। ওর পিঠে মৃদু দুটো চাপড় দিল রানা হাসি মুখে। নাও, এবার ঘুমিয়ে পড়ো লক্ষ্মী। তুমি ঘুমাবে না? পাশ ফিরে বিছানা দেখলো হাসনা। তোমার বালিশ কোথায়? ও, বালিশ দেয়নি বুঝি? তা সবে তো এখন সন্ধে। দেবে পরে, তুমি ঘুমিয়ে পড়ো। নিশ্চিন্তে চোখ বুঝলো হাসনা কাউসার। বিড় করে বলল, ভালো লাগছে। তারপর ঢলে পড়ল গভীর ঘুমে। ব্যালকনিতে ফিরে এলো রানা। পিছু পিছু এলো রাবেয়া, বসলো একটা ফোল্ডিং চেয়ারে। বাবা, দারুণ অভিনয় করেছেন। কিন্তু আগে থেকে জানা না থাকলে আমিও বিশ্বাস করে ফেলতাম যে আপনিও স্বামী। কিন্তু বালিশ, এটার কি ব্যবস্থা করা যায়? রাবেয়াকে চিন্তিত দেখালো। সত্যি? প্রশ্নটা যখন উঠে পড়েছে, আলাদা ঘরে ঘুমানো আপনার ঠিক হবে না। বুঝতে পারছি ব্যাপারটা ঠিক মন থেকে গ্রহণ করতে পারছেন আপনি। আর কেউ হলে আলাদা আটকানা হয়ে লুপে নিত এই সুযোগ। কিন্তু ভালো না লাগলেও আর তো কোনো উপায়ও নেই এখন। ভালো আমার সত্যিই লাগছে না, কিন্তু সেটা আপনি বুঝলেন কি করে? মানুষ চেনার ব্যাপারে মেয়েদের জুড়ি নেই। 10 মিনিটে পরিচয়ে টের পেয়ে যাই আমরা কে কেমন। গত 24 ঘন্টা আপনার কাছাকাছি থাকবার সুযোগ পেয়েও চিনতে না পারার কি আছে? অভিনয় করতে হচ্ছে, করছেন, কিন্তু একটা মেয়েকে ঠকিয়ে নিজের লালসা চরিতার্থ করবার লোক আপনি নন। বুঝলাম, খুব ভালো লোক আমি। কিন্তু মাঝরাতে ঘুম থেকে উঠে মেয়েটা যদি কিছু চরিতার্থ করতে চায় তখন? হেসে উঠল রাবেয়া মজুমদার। হাসতে হাসতে বলল, যা, মেয়েরা এত খারাপ না। তারপর গম্ভীর হয়ে বলল, নিজের স্বামীর কাছে যে কোনো মেয়ে এটা তো আশা করতেই পারে। তখন কোনো উপায় দেখছি না। হেসে ফেলল আবার। আপনি হাসছেন? আমার কাছে চিটিংবাজ মনে হচ্ছে নিজেকে। সাধু পুরুষ নই আমি, ব্রহ্মচারী বিড়াল তপস্বীও নই, কিন্তু তাই বলে আলাপ নেই, পরিচয় নেই, চেনা নেই, জানা নেই না। এইভাবে কিছুতেই। একটা উপায় আছে, বলল রাবেয়া। আজ রাতের মতো আপনাকে উদ্ধার করতে পারি। মাইল্ড সিডেটিভ দিলে ভোর পর্যন্ত ঘুমাবে একটানা। জ্বালাবে না আপনাকে। কিন্তু বলা যায় না, হঠাৎ যদি ঘুম ভেঙে আপনাকে পাশে না পায় তাহলে জটিল অবস্থার সৃষ্টি হতে পারে। তাই আপনার ওখানেই শোয়া দরকার। গুড, হাসল না সমাধান পেয়ে। আমাকেও খানিক ওষুধ খাইয়ে দিলে কেমন হয়? শুধু আমার নিরাপত্তার কথা ভাবছেন কেন? ওর দিকটাও তো আপনার ভাবতে হবে। প্রয়োজন আছে বলে মনে করি না। রুচি সেরকম হলে অনেক আগেই
আমার বুকে হাত দিয়ে বসতেন। আপনার বুক আছে নাকি? আপনি না নার্স, নিঃস্বার্থ সেবিকা? উল্টো কথা শোনাচ্ছেন। লোকে মুখে বলে সিস্টার, কিন্তু লুবি নজর সরাতে চায় না বুকের উপর থেকে। আমাদের কেউ আবার ভদ্রমহিলা বলে গণ্য করে নাকি? আমি একজনকে বলতে শুনেছি, হ্যাঁ গো, যেহানে টান দেয় হেহানে জায়গা বেশ্যের নাহাল। উঠে পড়ল রাবেয়া। উঠছেন কেন? বেশ তো জমেছিল, আসুন না গল্প করি। আসছি, ওষুধটা খাইয়ে আসি। আপনার ঘুম পায়নি বুঝি? না, 12টার আগে ঘুম আসে না আমার। 3 মিনিটেই ফিরে এলো রাবেয়া। অনেক রাত পর্যন্ত অনেক আলাপ হলো ওদের মধ্যে। কথায় কথায় জেনে নিল ওরা না মেয়েটার জীবনের আশ্চর্য সব অভিজ্ঞতার কথা। কত আর বয়স হবে, 22 কি 23। এরই মধ্যে জগৎ সংসারের বহু রূপ দেখে নিয়েছে সে। বাপ মায়ের অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করেছিল এক বড় লোক ফ্যামিলির 3য় পুত্রকে। ছেলে মারা যাওয়ার পর বের করে দেওয়া হয়েছে ওকে শ্বশুর বাড়ি থেকে। পথে ঘাটে অনেক আচার খেয়েছে সে, কিন্তু নিজের স্বাধীন সত্তাকে বিসর্জন দেয়নি কিছুতেই। জীবিকার জন্য এই পেশা গ্রহণ করেছে বটেই, কিন্তু ও জানে ঘর সংসার আর সন্তান ছাড়া নারীর জীবন পরিপূর্ণ বা সার্থক হতে পারে না। মনের মতো মানুষ পেলে আবার বিয়ে করবার ইচ্ছে আছে। এত ঠোকর খেয়েও পরাজয় মানেনি মেয়েটা। বৃতৃষ্ণা আসেনি ওর জীবনের প্রতি। ভালো লাগলো রানার। নিজের বিচিত্র জীবনের অনেক কথাই বলল সে ওকে। অনিতা আর সোহানার গল্প শোনালো, মজার মজার চুটকি শুনিয়া হাসালো। একসময় পা টিভি কিচেনে গিয়ে 2 কাপ কফি করে নিয়ে এলো রাবেয়া। হাসি গল্পে সহজ সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠল ওদের মধ্যে। দুজনেই স্থির করলো যতদিন সম্ভব বজায় রাখবে এই বন্ধুত্ব। রাত 1টার দিকে উঠে পড়ল ওরা। আলোতে এসে হঠাৎ খেয়াল করলো না কেমন যেন অন্যরকম লাগছে রাবেয়াকে। চোখ গেল চুলের দিকে। সেই লম্বা চুল আর নেই। আরে, চুলগুলো ছোট হয়ে গেল কি করে? ছেটে ফেলেছি। কেন, খারাপ লাগছে দেখতে? না, বরং আরো অনেক ভালো লাগছে। কিন্তু কখন ছাড়লেন? সন্ধ্যের সময়। কেন হঠাৎ? আপনার চোখে সুন্দর হওয়ার জন্য। মাথা নিচু করলো রাবেয়া। আপনাকে আকর্ষণ করতে চেয়েছিলাম। বলতে বলতে লজ্জায় গোলাপি হয়ে গেল রাবেয়ার গাল। তখন জানতাম না বামন হয়ে আকাশের চাঁদ ধরতে চাইছি। আমি চাঁদ নই, অভিশাপ, গম্ভীরভাবে বলল রানা নজরুলের একটা গানের লাইন। তারপর হাসলো। লম্বা হলেই কি চাঁদ ধরা যায়? তাছাড়া ধরে ফেলাচ্ছে আমাদের মধ্যে যে মিষ্টি বন্ধুত্ব গড়ে উঠলো সেটাই অনেক ভালো না? অনেক ভালো, অনেক সুন্দর। আগে কখনো ভাবিনি এটা সম্ভব। ভেরি গুড। রাবেয়ার চিবুক নেড়ে দিয়ে বিদায় নিল রানা। নিজের ঘর থেকে 2টো বালিশ 2 বগলে চেপে ধরে হাসনার ঘরে ঢুকতে গিয়ে চাইল সে রাবেয়ার ঘরের দরজার দিকে। দরজা খোলা, ঘরটা অন্ধকার। অস্পষ্টভাবে দেখা যাচ্ছে চৌকাঠে হেলা দিয়ে দাঁড়িয়ে রয়েছে রাবেয়া এই দিকে চেয়ে। 3 সেকেন্ড দ্বিধা করলো রানা, তারপর নীরবে টাটা করে ঢুকে পড়ল হাসনার ঘরে, বন্ধ করে দিল দরজা। আর উঠতে পারবো না। পাহাড়ের অর্ধেক উঠেই হাঁপাতে হাঁপাতে একটা শাল গাছের গুড়ির উপর বসে পড়ল মোহাম্মদ আলমগীর। আমার ফোবিয়া মতো আছে, পাহাড়ে উঠলে আর নামতে পারি না। একবার বাটালি হিলের মাথায় উঠে। আপনি বইয়া থাকেন এইখানে, আমি দেখে আহি। দাঁড়ান, আমি আসছি। নিজামকে পা বাড়াতে দেখে চট করে বলল কবিতা। তোমার আবার যাওয়ার দরকার কি? ওই দেখে আসুক না, রাগ রাগ কণ্ঠে বলল আলমগীর। গাঙ্গুলিদার কথা মনে নেই? তুমি না গেলে যেতে হবে আমাকে। হি ইজ জাস্ট আ মেশিন, উই আর দ্য ব্রেইনস বিহাইন্ড দিস অপারেশন। কি হইল? গাইল পারেন নাকি? ভালো হইব না কইলাম। আই ডোন্ট রিলাই অন দিস ম্যান, বলল আলমগীর। হি মে রেপ ইউ। আরে না, কোনো ভয় নেই। তুমি চুপটি মেরে বসে থাকো,
এখনই ঘুরে আসছি আমরা। উপরে পাহারার ব্যবস্থা থাকতে পারে, কুকুর থাকো বিচিত্র নয়, হয়তো অপেক্ষা করছে। অনর্থক দুশ্চিন্তা করছো আলম। সাইলেন্সার ফিট করা পিস্তল রয়েছে নিজামের কাছে। আর কোনো কথা বলল না আলমগীর। নিজামের সাথে কবিতার একা পাহাড়ে উঠায় যে ওর সমর্থন নেই সেটা বোঝাবার জন্য বিরক্ত ভঙ্গিতে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে রইল। অন্ধকারে দেখা গেল না, তাচ্ছিলের হাসি ফুটে উঠল কবিতার ঠোঁটে। হাঁটতে শুরু করলো নিজামের পিছু পিছু। সন্ধ্যের পরপরই ফিরে গিয়েছিল ওরা কটেজে। নাইট গ্লাস রয়েছে নিজামের সুটকেসে। স্থির হলো খাওয়া দাওয়া সেরে আজই রাতে ওটা নিয়ে আবার যাবে ওরা। উঠবে খানবিলার পেছনের পাহাড়ে। ওখান থেকে সব কিছু দেখা যাবে পরিষ্কার। ভেতরের অবস্থান বুঝে নিয়ে কাজ সমাধান একটা পরিকল্পনা তৈরি করে নিতে অসুবিধা হবে না। খাওয়ার পর ঘণ্টাখানেক বিশ্রাম নিয়ে রওনা হয়ে গিয়েছে ওরা। আলমগীরকে রেখে আসতে চেয়েছিল কবিতা, জোরাজুরি করায় আনতে হয়েছে সাথে। ভাগ্যিস পাহাড়ে উঠতে ভয় পায় আলমগীর, নইলে মাটি করে দিত আজকের রাতটা। কিছু দূর বেশ তরতর করে উঠে গেল ওরা। তারপর দুর্গম হয়ে উঠল পাহাড়টা। বিপজ্জনক কয়েকটা খাড়াই কোনো মতে আশ্রে খামচে উঠে আর উপরে ওঠার কোনো রাস্তা দেখল না ওরা। গাছের শিকড় বাঁকো দূরে কয়েক গজ সরে গেল নিজাম। কবিতাকে সাহায্য করলো সরে আসতে। তারপর আবার শুরু হলো ওটা। চূড়া থেকে গজ 25 নিচে থেমে দাঁড়ালো নিজাম। আঙ্গুল বাড়িয়ে একটা ঝোপের ফাঁক দিয়ে দেখালো সামনের দিকে। পরিষ্কার দেখা যাচ্ছে খানবিলার ছাদের একাংশ। এক হাতে কবিতার কোমর জড়িয়ে ধরে আরো খানিক বায়ে সরে গেল নিজাম। দেখা যাচ্ছে ব্যালকনি। মানুষের আভাস পেয়ে গলায় ঝুলানো নাইট গ্লাসটা চোখে তুলে নিল নিজাম। 30 গজ নিচে প্রায় 100 গজ দূরে ব্যালকনির উপরে সোজা নিজামের দিকে মুখ করে বসে আছে মাসুদ রানা। তার সামনে বসে মাথা নেড়ে গল্প করছে একটা ববচাটা চুলের মেয়ে। মুখ দেখা যাচ্ছে না। বিনকিলারটা কবিতার হাতে দিল নিজাম। চাপা গলায় বলল, ওই দেখো মারানি। চমক উঠল মোহাম্মদ আলমগীর। গাছের গুড়িতে বসে স্পষ্ট শুনতে পেয়েছে সে নিজামের কথাটা। মেয়েটাকে দেখতে পেয়েছে তাহলে নিজাম। কিন্তু এত দূর থেকে তোমার পিস্তলে কোনো কাজ হবে না। কবিতার গলা। খুবই নিচু গলায় কথা বলল কবিতা, কিন্তু প্রতিটা শব্দ পরিষ্কার কানে এলো আলমগীরের। চারপাশে চেয়ে বুঝলো সামনের মস্ত খাদের জন্য ঘটছে ব্যাপারটা। নিঝুম রাত আর দক্ষিণের হাওয়া তো আছেই। রাইফেল লাগবো, স্কোপ লাগবো, সাইলেন্সার লাগবো। জান লইয়া ভাগতে হইলে সাইলেন্সার ছাড়া কাম হইব না। আবার নিজামের কণ্ঠস্বর। ঠিক আছে, কাল সকালে এসবের ব্যবস্থা হয়ে যাবে। এখান থেকেই কাজ সারতে চাও? কাইলকের কাম কাইল দেখা যাইব, আজকের কাম সেরে লই আহো। এই আবার কি? কবিতার কপট ধমক শোনা গেল। একবারে শখ মেটেনি বুঝি? তোমার খাওজানি মিটছে? চাপা গলায় খিলখিল করে হেসে উঠল কবিতা। না। আদর করে গালি দিল নিজাম। মারানি। আবার কবিতার বেহায়া হাসি। কানে আঙ্গুল দিল আলমগীর। রাগে দুঃখে জল বেরিয়ে এসেছে ওর চোখে। কিসের ছলনায় বলেছিল সে এতদিন? কোথায় নেমেছে সে ছলনায় ভুলে। অনেকক্ষণ কোনো সারা শব্দ নেই। তারপর কবিতার মৃদু আদরে গলা শোনা গেল, জানোয়ার।